আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বই মানে দি ইমর্টালস অফ মেলুহা সেটার একটা রিভিউ নিয়ে কথা বলবো। হ্যাঁ, বইটা তো খুব সাড়া ফেলেছিল এক সময়। ঠিক, আমাদের হাতে যে সূত্রটা আছে সেটা হলো এই বইটারই একটা বেশ বিস্তারিত বিশ্লেষণ, মানে এর বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়েছে। একদম। আর এই আলোচনা থেকে আমরা চেষ্টা করব মানে পর্যালোচনার ভিত্তিতে বইটার মূল আইডিয়াটা ধরতে। আর কেন এটা এত জনপ্রিয় হলো সেটাও একটু বোঝার চেষ্টা করব, তাই না? হ্যাঁ, আর দেখব যে এই যে ভারতীয় পুরাণকে একটু নতুন আঙ্গিকে দেখানোর চেষ্টা সেটা কতটা সফল হয়েছে বলে মনে করছেন পর্যালোচক। আচ্ছা, পর্যালোচনায় প্রথমেই যে ব্যাপারটা চোখে পড়ে সেটা হলো ভগবান শিবকে এখানে ঠিক চিরাচরিত দেবতা হিসেবে দেখানো হয়নি। না না, বরং একজন মানুষ, খুবই অসাধারণ একজন মানুষ যার কাজকর্ম সিদ্ধান্তগুলো তাকে একটা ডিভাইন স্ট্যাটাস দিয়েছে পরে। ঠিক, এই অ্যাঙ্গেলটাই কিন্তু রিভিউয়ারের কাছে বেশ অন্যরকম লেগেছে। মনে হচ্ছে যেন চেনা গল্পকেই নতুন করে শুনছি। এখানেই হয়তো বইটার একটা বড় আকর্ষণ। মানে লেখক যেন বলতে চাইছেন দেবতারাও একসময় মানুষ ছিলেন, তাদেরও কনফ্লিক্ট ছিল, দুর্বলতা ছিল। এই মানবিক দিকটা তুলে ধরা। হ্যাঁ, এই মানবিকীকরণটাই হয়তো গল্পটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। আচ্ছা, তাহলে গল্পের সেটিংটা কেমন, মানে জগৎটা, সেদিকে একটু তাকানো যাক। হ্যাঁ, সেটা বলুন। পর্যালোচনা অনুযায়ী সময়টা হলো 1900 খ্রিস্টপূর্বাব্দ আর জায়গাটা হলো মেলুহা। মেলুহা, হ্যাঁ, প্রায় একটা নিখুঁত দেশ, মানে একটা ইউটোপিয়ার মতো। বলা হচ্ছে এটা নাকি ভগবান রাম তৈরি করেছিলেন, আর এখানে সূর্যবংশীরা থাকে। বাহ, প্রেক্ষাপটটা তো বেশ আকর্ষণীয় লাগছে। একটা আদর্শ রাজ্য। পর্যালোচনায় কি এর সমাজ বা জীবনযাত্রা নিয়ে কিছু বলা হয়েছে? মানে কেমন ছিল সেই জায়গাটা? হ্যাঁ, ধারণা দেওয়া হয়েছে বইকি। যেমন মেলুহা খুব ডিসিপ্লিনড একটা সমাজ, খুব নিয়ম মেনে চলে মানুষজন, সম্মানের উপর খুব জোর দেওয়া হয়। আচ্ছা। পর্যালোচক বলছেন লেখক মেলুহার একটা বেশ ডিটেইলড ছবি এঁকেছেন, তাদের আইন, রীতিনীতি, এমনকি তাদের আর্কিটেকচার পর্যন্ত। শক্তিশালী। এটা পাঠককে সহজেই গল্পের ভেতরে টেনে নেয়। বোঝা গেল। আর এই মেলুহাতেই আসছেন শিব, তাই তো? ঠিক। তিব্বতের এক সাধারণ উপজাতি নেতা তার লোকজনদের নিয়ে একটা ভালো জীবনের খোঁজে এখানে আসেন। পর্যালোচনা থেকে যা বুঝলাম, শিব কিন্তু শুরু থেকেই কোনো হিরো নন। না, একদমই না। বরং পরিস্থিতির চাপে পড়েই তিনি মানে যাকে বলে অসাধারণ হয়ে ওঠেন। তারপর কি হলো? কিভাবে তিনি নীলকণ্ঠ হলেন? হ্যাঁ, এরপর কিছু ঘটনা ঘটে যার ফলে মেলুহার লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে শিবই হলেন সেই নীলকণ্ঠ। তাদের পুরাণে যে ত্রাণকর্তার কথা বলা আছে ইনিই তিনি। ইন্টারেস্টিং। ঠিক তাই। আর এই নীলকণ্ঠ আইডেন্টিটি পাওয়ার পরেই শিবের জীবনটা পুরো পাল্টে যায়। কিভাবে? পর্যালোচনা বলছে তিনি খুব তাড়াতাড়ি মেলুহার যে পলিটিক্স, যে যুদ্ধ, তার মধ্যে জড়িয়ে পড়েন। একদিকে চন্দ্রবংশী, সূর্যবংশীদের পুরনো শত্রু। আচ্ছা। আর অন্যদিকে হলো রহস্যময় নাগা সম্প্রদায়। এই নাগাদের শরীরী গঠন একটু অন্যরকম। তাদের সমাজ নিয়েও অনেক রহস্য আছে বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। বেশ জটিল পরিস্থিতি তাহলে। হ্যাঁ, আর গল্পটা এগিয়ে চলে শিবের নানা রাজনৈতিক চাল, তার নিজের ভেতরে নৈতিক দ্বন্দ্ব আর সেলফ ডিসকভারির মধ্যে দিয়ে। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। মানে একজন সাধারণ ট্রাইবাল লিডার, তিনি কিভাবে একটা রাজ্যের সেভিয়ার হয়ে উঠলেন, আবার এত জটিল পলিটিক্সও জড়িয়ে পড়লেন। রিভিউতে কি এই ট্রান্সফরমেশনটা নিয়ে কিছু বলা আছে? হ্যাঁ, পর্যালোচক এই দিকটার ওপর বেশ জোর দিয়েছেন। তার মতে শিবের এই জার্নিটাই গল্পের আসল মজা। কি রকম? তাকে তো ক্রমাগত কঠিন সব ডিসিশন নিতে হয়, কোনটা ঠিক কোনটা ভুল। নিজের লোকদের বাঁচাবেন নাকি মেলুহার বৃহত্তর স্বার্থ দেখবেন। এই যে মোরাল ডিলেমাগুলো, এগুলো শিব চরিত্রটাকে খুব রিয়েলিস্টিক করে তুলেছে। বেশ চ্যালেঞ্জিং। অবশ্যই। পর্যালোচক থেকে জানা যায় শিবকে অনেক সময় পলিটিক্যাল স্ট্র্যাটেজি করতে হয়, শত্রুদের সাইকোলজি বুঝতে হয়, আনএক্সপেক্টেড মিত্র তৈরি করতে হয়। বাহ। আবার একই সাথে তিনি মেলুহার অনেক নিয়মকানুনের সাথে একমত হতে পারেন না, প্রশ্ন তোলেন। এই পুরো প্রসেসটার মধ্যে দিয়েই তার একটা মেন্টাল আর স্পিরিচুয়াল গ্রোথ হয়। আচ্ছা। পর্যালোচক বলছেন এই যে সাধারণ মানুষ থেকে কিংবদন্তি হয়ে ওঠার জার্নি, তার ভেতরের টানাপোড়েন আর বাইরের সংঘাত, এই দুটোর মিশ্রণেই লেখক পাঠককে ধরে রাখতে পেরেছেন। দারুণ। গল্পের বুনন তো বেশ ইন্টারেস্টিং লাগছে, কিন্তু লেখার স্টাইলটা কেমন? পর্যালোচক কি বলছেন, সেটা কি এই গল্পের মতোই সহজ? লেখার স্টাইল নিয়েও পর্যালোচনাতে বেশ কিছু কথা আছে। বলা হচ্ছে
অমিশ ত্রিপাঠীর লেখার ধরনটা বেশ সিম্পল আর ফাস্ট পেস্ট। ও আচ্ছা। খুব বেশি কঠিন শব্দ বা ঘুরিয়ে ফিরিয়ে বলা মানে আলংকারিক ভাষা সেরকম ব্যবহার করা হয়নি। এর ফলে সব ধরনের পাঠক, এমনকি যারা হয়তো খুব বেশি বই পড়েন না, তারাও সহজে গল্পটা ফলো করতে পারেন। মানে বেশ অ্যাক্সেসিবল। হ্যাঁ, আর কাহিনীর গতিও বেশ ফাস্ট, যা পাতা উল্টাতে উৎসাহ দেয়। আমার তো মনে হচ্ছে এই সিম্পলিসিটিটাই হয়তো এর জনপ্রিয়তার একটা বড় কারণ। আচ্ছা, পর্যালোচককে শুধু প্রশংসাই করেছেন নাকি কোনো দুর্বলতার কথাও বলেছেন? হ্যাঁ, দুর্বলতার কথাও আছে বইকি। এখানেই তো একটা ক্রিটিক্যাল রিভিউর মানেটা বোঝা যায়। ঠিক। পর্যালোচক দুটো বিষয়ের কথা বিশেষ করে বলেছেন। প্রথমত, কিছু ডায়লগ বা কথাবার্তা একটু বেশি মডার্ন মনে হয়েছে ওনার কাছে। মডার্ন মানে? মানে 1900 খ্রিস্টপূর্বাব্দের সেটিংয়ে চরিত্ররা যেভাবে কথা বলছে সেটা সবসময় সেই সময়ের সাথে ঠিক খাপ খায় না আর কি। ও আচ্ছা। হয়তো লেখক আজকের পাঠকের সাথে কানেক্ট করার জন্য এটা করেছেন, কিন্তু পর্যালোচকের মতে এটা গল্পের যে হিস্টোরিক্যাল ফিল সেটাকে একটু হলেও ডাইলুট করে। এটা একটা ভ্যালিড পয়েন্ট। ঐতিহাসিক গল্পের ল্যাঙ্গুয়েজ সবসময় একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় দুর্বলতাটা কি? দ্বিতীয় বিষয়টা হলো গল্পের কিছু অংশ বেশ দ্রুত এগিয়ে যায়, মানে ফাস্ট খুব। তাতে সমস্যা কি? পর্যালোচক মনে করছেন এই দ্রুতগতির কারণে কিছু সিন বা ঘটনার যে ইমোশনাল ডেপথ সেটা পুরোপুরি এক্সপ্লোর করার সুযোগ হয়তো পাওয়া যায়নি। মানে আর একটু ডিটেল থাকলে ভালো হতো। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত বা চরিত্রের মানসিক অবস্থার আরেকটু ডিটেল অ্যানালিসিসের জায়গা ছিল। মনে হতে পারে যে লেখক হয়তো প্লটটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার দিকে বেশি ফোকাস করেছেন, ফলে কিছু সূক্ষ্ম ব্যাপার হয়তো ততটা গুরুত্ব পায়নি। বুঝলাম। অর্থাৎ গতির জন্য হয়তো গভীরতার একটু অভাব নোকে হয়েছে কিছু জায়গায়। তবে এই দুর্বলতাগুলোকে খুব বড়সড়, মানে পর্যালোচকের ওভারঅল মতামতে এর এফেক্ট কতটা? না না, পর্যালোচক এগুলোকে ছোটখাটো বিষয় বা মাইনর ইস্যুস হিসেবেই বলেছেন। তার মানে এগুলো গল্পের যে কোর অ্যাপিল সেটাকে নষ্ট করে দেয়নি। আচ্ছা, যাক। বরং তিনি অ্যাকশন সিনগুলোর বর্ণনার খুব প্রশংসা করেছেন। যুদ্ধের স্ট্র্যাটেজি, অস্ত্রশস্ত্রের ব্যবহার, ফাইটিংয়ের টেনশন, এগুলো নাকি খুব জীবন্তভাবে ফুটে উঠেছে। ও, অ্যাকশন ভালো তাহলে। হ্যাঁ, আবার শিব আর সতীর সম্পর্কের মধ্যে যে ইমোশনাল মোমেন্টসগুলো, সেগুলো খুব কনভিন্সিং মনে হয়েছে তার কাছে। তাই মনে হচ্ছে এই ছোটখাটো ফ্লগুলো মেনে নিয়েও বইটা এনজয় করা যায়। আচ্ছা, এবার একটু চরিত্রদের দিকে ফেরা যাক। শিবের কথা তো আমরা শুনলাম। রিভিউতে কি অন্য ক্যারেক্টারগুলো নিয়েও কিছু বলা হয়েছে? যেমন ধরুন সতী। হ্যাঁ, সতী চরিত্রটি নিয়েও বেশ পজিটিভ মন্তব্য আছে। তাকে শুধু শিবের লাভ ইন্টারেস্ট হিসেবে দেখানো হয়নি। সেটা ভালো। সতী একজন খুব স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট মহিলা। তিনি একজন যোদ্ধা, একজন রাজকুমারী, যিনি নিজের ডিউটি নিয়ে খুব সচেতন, খুব ডিসিপ্লিনড। তার চরিত্রে একটা মানসিক গভীরতাও আছে। কি রকম? তার অতীতে কিছু ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে যা তার আজকের পার্সোনালিটিকে শেপ করেছে। পর্যালোচক বলছেন সতী চরিত্রটি টিপিক্যাল হিরোইনদের থেকে বেশ আলাদা। এটা শুনে খুব ভালো লাগলো। স্ট্রং ফিমেল ক্যারেক্টার সবসময় গল্পকে একটা অন্য ডাইমেনশন দেয়। আচ্ছা, শিবের সঙ্গে তার সম্পর্কটা কেমনভাবে দেখানো হয়েছে? পর্যালোচনা অনুযায়ী শিব আর সতীর কেমিস্ট্রি গল্পের একটা অন্যতম স্ট্রং পয়েন্ট। ও, তাদের রিলেশনশিপে একটা টানাপোড়েন আছে, আবার একে অপরের প্রতি গভীর রেসপেক্ট আর ভালোবাসাও আছে। এটা কোনো সিম্পল লাভ স্টোরি নয়, বরং দুটো স্ট্রং পার্সোনালিটি কিভাবে একে অপরের পরিপূরক হয়ে ওঠে সেই গল্প। পর্যালোচক বিশেষ করে বলেছেন তাদের সম্পর্কটা গল্পের যে ইমোশনাল মোমেন্টস সেগুলোকে খুব এনরিচ করেছে। চমৎকার। আর সাপোর্টিং ক্যারেক্টাররা যেমন নন্দী বা সতীর বাবা দক্ষ, তাদের কথাও এসছে। নন্দী চরিত্রটি শিবের একদম একনিষ্ঠ ভক্ত আর বন্ধু। তার যে সিম্পল ফেথ আর লয়্যালটি, সেটা শিবের জার্নিতে একটা সাপোর্টের জায়গা তৈরি করে। আচ্ছা। অন্যদিকে দক্ষ চরিত্রটি বেশ কমপ্লেক্স। তিনি মেলুহার একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল লিডার, সতীর বাবা, এবং কিছুটা হলেও ট্রেডিশনাল ধ্যান ধারণার প্রতি অনুগত। তার সাথে শিবের সম্পর্ক কেমন? তার সাথে শিবের রিলেশনশিপ আর মতপার্থক্য, সেটা গল্পের যে পলিটিক্যাল প্লট তাতে টেনশন আর ডেপথ যোগ করেছে। পর্যালোচক বলছেন এই সাইড ক্যারেক্টারগুলো শুধু ব্যাকগ্রাউন্ড তৈরি করে না, তারা গল্পের থিমগুলোকেও তুলে ধরতে হেল্প করে। যেমন ধরুন ট্রেডিশন ভার্সেস চেঞ্জ, ডিউটি ভার্সেস পার্সোনাল বিলিফ, এই সব। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই বইটার মূল শক্তি কোনগুলো বলে পর্যালোচক মনে করছেন? কয়েকটা মেইন পয়েন্ট উঠে আসছে রিভিউ থেকে। প্রথম আর সবচেয়ে জরুরি হলো
ভারতীয় পুরাণের একটা নতুন আর মডার্ন ইন্টারপ্রিটেশন। শিবকে মানুষ হিসেবে দেখা। হ্যাঁ, শিবকে দেবতার আসনে না বসিয়ে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখানো, তার হিউম্যান ফ্লজ আর স্ট্রেংথ দুটোই তুলে ধরা, এটা একটা প্রায় রেভলিউশনারি স্টেপ হিসেবে দেখছেন পর্যালোচক। আর দ্বিতীয়ত, মেলুহার যে আকর্ষণীয় জগৎটা তৈরি করা হয়েছে, লেখক যে ডিটেলিংয়ের সাথে মেলুহার সমাজ, কালচার, নিয়মকানুন এঁকেছেন, তা পাঠককে ইমপ্রেস করে। তৃতীয়ত, ক্যারেক্টারগুলো স্ট্রং ডেভেলপমেন্ট, বিশেষ করে শিব আর সতীর ডেপথ এবং তাদের রিলেশনশিপের কেমিস্ট্রি। আর চতুর্থ হলো গল্পে অ্যাকশন, রোম্যান্স, থ্রিলার, ফিলসফি আর মিস্ট্রির একটা সাকসেসফুল ব্লেন্ডিং। পর্যালোচক মনে করছেন এই মিক্সচারটাই পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখে। এই দিকগুলোই কি বইটার এত জনপ্রিয়তার কারণ? পর্যালোচনায় কি এ নিয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, পর্যালোচক এই পয়েন্টগুলোর দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলছেন এই বইটা শুধু ভারতে নয়, ইন্টারন্যাশনালিও মডার্ন ইন্ডিয়ান মিথোলজিক্যাল ফিকশনের একটা নতুন ট্রেন্ড সেট করেছে। শিব ট্রিলজির প্রথম বই এটা, তাই না? হ্যাঁ, শিব ট্রিলজির প্রথম বই হিসেবে এটা একটা খুব সলিড ফাউন্ডেশন তৈরি করেছে। এর ফাস্ট পেস, সহজ ভাষা, আবার একই সাথে কিছু ফিলসফিক্যাল চিন্তার খোরাক দেওয়ার ক্ষমতা, এই সব কিছু মিলিয়ে এটা ম্যাসিভ রিডারশিপ পেয়েছে। আচ্ছা। পর্যালোচক আরও মনে করেন এটা পুরাণকে নতুন জেনারেশনের কাছে, যারা হয়তো মূল পৌরাণিক টেক্সটগুলোর সাথে অতটা পরিচিত নয়, তাদের কাছে খুব অ্যাপিলিংভাবে তুলে ধরতে পেরেছে। মানে শুধু এন্টারটেনমেন্ট নয়। শুধু এন্টারটেনমেন্ট নয়, কিছুটা হলো নিজের হেরিটেজকে একটা নতুন চোখে দেখার সুযোগ করে দিয়েছে। তাহলে এই পর্যালোচনার মূল কথাটা কি দাঁড়ালো? মানে বটম লাইনটা কি? বটম লাইন হলো দি ইমর্টালস অফ মেলুহা পুরাণকে নতুন প্রজন্মের জন্য রিপ্যাকেজ করার একটা খুবই সাকসেসফুল প্রচেষ্টা। শিবের মানবিক জার্নি, মেলুহার ভাইব্রেন্ট জগৎ, পাওয়ারফুল ক্যারেক্টার আর বিভিন্ন জনরের মিশ্রণ, এগুলোই এর সাকসেসের কি। যদিও কিছু ছোটখাটো আপত্তি আছে। হ্যাঁ, যদিও কিছু ডায়লগের মডার্নিটি বা গল্পের ফাস্ট পেস নিয়ে পর্যালোচকের সামান্য রিজার্ভেশন আছে, কিন্তু সেগুলো মূল আকর্ষণকে ছাপিয়ে যায়নি বলেই মনে হচ্ছে। আচ্ছা। হ্যাঁ। আর তাই রিভিউয়ের শেষে বইটিকে ওভারঅল 4.5 আউট অফ 5 রেটিং দেওয়া হয়েছে, যেটা খুবই হাই একটা স্কোর। 4.5 বেশ ভালো। হ্যাঁ, পর্যালোচক এটাকে মিথোলজি, ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চার যারা ভালোবাসেন তাদের জন্য মাস্ট রিড বলে রেকমেন্ড করেছেন। বোঝাই যাচ্ছে পর্যালোচক বইটার নভেলটি আর স্টোরি টেলিং স্টাইল দ্বারা বেশ ইমপ্রেসড। তিনি মনে করছেন এটা শুধু একটা ভালো গল্পই নয়, এটা একটা কালচারাল ফেনোমেননও বটে। পুরো আলোচনাটা বেশ ইনফরমেটিভ হলো। আমরা বইটার বিভিন্ন দিক নিয়ে একটা স্পষ্ট ধারণা পেলাম, অন্তত এই নির্দিষ্ট রিভিউটার দৃষ্টিকোণ থেকে। আলোচনা শেষ করার আগে একটা বিষয় একটু ভাবার জন্য রেখে যেতে চাই। বলুন। এই রিভিউটা আমাদের দেখালো কিভাবে একজন দেবতাকে মানুষ হিসেবে নতুন করে কল্পনা করে একটা নতুন ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আজকাল আমরা প্রায়শই দেখি মাইথোলজিক্যাল বা হিস্টোরিক্যাল ফিগারদের, যাদের আমরা হয়তো ডিভাইন বা সুপারহিউম্যান ভাবতে অভ্যস্ত, তাদের গল্পে বা সিনেমায় অনেক বেশি হিউম্যান ফ্লজ, কনফ্লিক্টস সহ দেখানো হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। এই যে ট্রেন্ডটা, এটা কি শুধু গল্পকে আরও ইন্টারেস্টিং বা রিলেটেবল করার একটা টেকনিক, নাকি এর পেছনে আমাদের ইতিহাস, ঐতিহ্য বা ধর্মকে দেখার অ্যাপ্রোচে কোনো ডিপার শিফট লুকিয়ে আছে? মানে পুরনো গল্পগুলোর সাথে আজকের দিনের মানুষের রিলেশনশিপটা ঠিক কেমন দাঁড়াচ্ছে এর ফলে? সত্যিই ভাবনার বিষয়। হতে পারে এই হিউম্যানাইজেশন আমাদের ওই চরিত্র বা সময়গুলোর সাথে আরও সহজে কানেক্ট করতে হেল্প করে। আবার এটাও হতে পারে যে আমরা এখন সবকিছুকেই হয়তো লজিক আর রিয়ালিটির আলোতে দেখতে চাই, এমনকি আমাদের পুরাণকেও। এটা নিয়ে আরও অনেক কথাই হয়তো ভাবা যায়। ঠিক, এই প্রশ্নগুলোই হয়তো এই ধরনের বই বা তাদের রিভিউ পড়ার পর আমাদের মনে ঘুরপাক খেতে থাকে। আর এখানেই এই ধরনের আলোচনা সার্থকতা, শুধু ইনফরমেশন জানা নয়, কিছু নতুন চিন্তার খোরাক পাওয়া।